আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়ায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ওসিলায় আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আশা রাখি আল্লাহ আপনাদেরও সুস্থ ভালো রাখেন। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছি যে প্রতি শুক্রবার সন্ধ্যা 7টার সময় আমার ভালোবাসার মানুষদের প্রশ্ন উত্তরের জবাব দিতে তাদেরই রিকোয়েস্টে আমি লাইভে আসছি। গত সপ্তাহে শুক্রবার অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আসার ইচ্ছা থাকলেও সময় সাথ দেয়নি। বড় পেরেশানের মধ্যে ছিলাম, বড় কাজের মধ্যে জড়িয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। আলহামদুলিল্লাহ আজকে আসতে পেরেছি আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা আলাপ আলোচনা প্রশ্ন উত্তরের বিনিময় নিয়ে। তাই আপনারা সময় নষ্ট না করে আমি চাই আপনাদের প্রশ্ন আমার উপরে, যেটা বিভিন্ন জায়গায় থাকে আমি সময় দিতে পারি না, আমাকে আপনারা হয়তো পান না, অনেক কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করার, সেটা আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই প্রশ্ন উত্তর আমরা বিনিময় করব ইনশাল্লাহ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সদস্যদের প্রশ্ন যে আমডাঙ্গা অশোকনগর এবং আজকের দিনে নদিয়ার হরিণঘাটায় ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে যে বিক্ষোভ সভা বা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে প্রশাসনের বাধা দেখা যাচ্ছে এবং আজকের দিনে হরিণঘাটায় নদিয়ায় প্রশাসন দাঁড়িয়ে থেকে প্রতিবাদ সভাকে বাতিল করে দিয়েছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? অত্যন্ত দুঃখজনক কথা। এটা সংবিধান বিরোধী একটা কর্মকাণ্ড। কেন্দ্র সরকারও যেমন সংবিধান বিরোধী কাজের সঙ্গে জড়াচ্ছে, রাজ্য সরকারও ঠিক সংবিধান বিরোধী কার্যকলাপ করে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে বুঝতে হবে। আমার আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের বলবো, মন ভেঙো না। যেখানে বাধা হবে সেখানে একটার জায়গায় 100টা প্রোগ্রাম করো। আজ বাধা দেবে, কালকে আবার ডেট নাও, পরশুদিন আবার করো, তারপর আবার করো। সংবিধানকে বাঁচাবার স্বার্থে এ প্রোগ্রাম করতেই হবে, এভাবে এগিয়ে যেতেই হবে। এবারে কেন দিচ্ছে এটা কারণ হতে পারে, কেন আমরা সকলে শুনছি রাজ্য সরকার নাকি বলেছে আমি এখানে ওয়াকফ কালা কানুন লাগু হতে দেব না। এটা রাজ্য সরকার সম্পূর্ণ একটা নাটক বা ড্রামা করছে, যেমন বিগত দিন নাটক করে আসছে। রাজ্য সরকারও এই আইনের পক্ষে এবং ওয়াকফের বিরুদ্ধে। কেন রাজ্য সরকারের আমলা চামলারা বা আমার রাজ্যে ৭৫,০০০ বিঘে সম্পদ আজকে বেদখল হয়ে আছে। রাজ্য সরকারের অনেক নেতামন্ত্রী তারা ওয়াকফ সম্পদকে ঝেড়ে খাচ্ছে, লুটেপুটে খাচ্ছে। অতএব ওয়াকফের বিরুদ্ধে রাজ্য সরকারও ইসলামের চরম দুশ্মন, চরম বিরোধী। তাই তো বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, ইত্যাদি ইত্যাদি। মাদ্রাসা থেকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিচ্ছে। অতএব এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে, স্পষ্টভাবে বুঝতে হবে। কেন্দ্র সরকার যেমন প্রকাশ্য আমাদের দুশ্মনী করছে, ইসলামের ক্ষতি করছে, রাজ্য সরকার বন্ধু সেজে আমাদের ক্ষতি করছে, তার একটা প্রমাণ প্রশাসন দিয়ে ছোট ছোট করে প্রোগ্রাম করছে। আহলে সুন্নাতুল জামাতকে আমি বলেছি গ্রাম্য লেভেলে, পঞ্চায়েত লেভেলে নেবে প্রোগ্রাম করতে। খুব বড় সভা এখন করছি না আমরা, কেন আমরা মানুষকে জানাচ্ছি আমরা প্রথম স্টেপ আইনের ভাবে যেভাবে চলা দরকার সেভাবে চলছি। এই জায়গায় আমার কর্মীদেরকে এতটুকু বলবো, মন ভেঙো না, আরও করো। একটা বাধা দিলে 100টা করো। আর যদি কোনো সমস্যা হয় কেন্দ্র অফিসে যোগাযোগ করো, যে জায়গায় বাধা আসবে সে জায়গায় আমার ডেট নাও, আমি কষ্ট করে হলেও অনেক ব্যস্ততার মধ্যে থেকে ডেট দেবো, সেখানে বিশাল বড় জমায়েত করো।
যেখানে 200, 1000, 1500 লোকের বাধা দিচ্ছে, সেখানে 20, 30, 40, 50,000 লোকের জামায়াত করো, ইনশাল্লাহ আমি যাব, দেখব। গণতন্ত্র, সংবিধান আমাদের সাথে আছে। সরকার কত এসেছে, কত আছে, কত চলে যাবে, ওটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আরও প্রোগ্রাম বাড়াও। অয়ন মণ্ডল জানাচ্ছে, দেশ জুড়ে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, দেশের বড় বড় শহরে বাংলার শ্রমিকদের উপর প্রশাসনের অত্যাচার দেখা যাচ্ছে এবং কিছু সন্ত্রাসী গোষ্ঠীরও অত্যাচার দেখা দিচ্ছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর। যাক, আমার অয়নদাকে একটা খুব ভালো প্রশ্ন করেছেন দাদা। ব্যাপারটা হচ্ছে, দেশের বর্তমান যিনারা শাসক আছেন, ইনারা পুঁজিপতিদের পক্ষে, গরিবদের বিরুদ্ধে। এটাকে প্রথম ক্লিয়ার। গরিব এবার কোন ধর্মের, কোন জাতের, সেটা ভিন্ন বিষয়। ইনাদের কেন্দ্রে যে সরকার আছে, প্রথম লক্ষ্যই হচ্ছে গরিবদের বিরুদ্ধে, পুঁজিপতি, অর্থশালী কর্পোরেটদের পক্ষে। এবারে মুসলিমদের ওপরে আঘাতটা আরও বেশি আসছে। এর পিছনে একটা কারণ আছে। কেন? মুসলিম কেন্দ্র সরকার জানে মুসলিমরা আমাদের ভোট দেবে না, অতএব তাদের বিরুদ্ধে প্রকাশ্য প্রথম মুসলিমদেরকে শেষ করো, তারপরে এসসি, এসটি, আরও যারা অন্য সম্প্রদায়ের গরিব সমাজ আছে, দলিত আছে, যেমন উত্তরপ্রদেশে বিভিন্ন দলিতদের ওপরও তো জুলুম হচ্ছে, তাদের ওপরে করো। তো এটা একটা ফ্যাসিস্ট চিন্তাভাবনা বা স্বৈরাচারী চিন্তাভাবনা সরকার চলছে। এর বিরুদ্ধে আমাদেরকে সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, পিছিয়ে পড়া মানুষকে এক হতে হবে। নাই আগামী দিন আমার দেশ এবং দেশের একটা বড় অংশ গরিব সমাজ, তারা ধ্বংসের মুখে আরও এগিয়ে যেতে চলেছে। এটা আমি আমার দাদাকে বলবো, আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট চিন্তাভাবনা কেন্দ্র জালিম সরকারের বিরুদ্ধে আমরা সংগঠিত হই। গত একদিন আগে দেখা গেল সরকার দ্বারা দীঘায় মন্দির উদ্বোধন, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, ধর্মীয় বিষয় নিয়ে আমি কোনো রকম কথা বলাটা ঠিক পছন্দ করি না, তবে ধর্মকে সামনে রেখে তো আজকে রাজনীতি হচ্ছে। যেমন কেন্দ্র সরকার ধর্মকে সামনে রেখে রাম মন্দির করে মানুষের ভোটকে নিয়ে নিবার ষড়যন্ত্র করলো, ঠিক তেমনই রাজ্য সরকার সমানভাবে পাল্লা দিচ্ছে, যাতে করে আমিও ধর্মীয় সুশ্রী দিয়ে, ধর্মীয় ইস্যু দেখিয়ে আমিও ভোটটা নিতে পারি। তবে মনে রাখবেন, এই দুই সরকার টাকার ইপিট আর উপিট, দুই সরকারই দেশের সম্পদকে তছনছ করছে। আজকে আমাদের রাজ্যের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়ে গেল, কত ছেলেদের লাইফ নষ্ট হচ্ছে। আমার রাজ্যের বেকারত্ব দিনকে দিন বাড়ছে, আমার রাজ্যের যারা ডিএ পাচ্ছে না, বিভিন্ন বিষয়ে রাজ্যে, তারপর চিকিৎসার ব্যবস্থা নাই। আজকে যে মেদিনীপুরে হলো, পূর্ব মেদিনীপুরে যথেষ্ট আমি যাই, বেশিরভাগ মানুষ তারা ঝুপড়ির মধ্যে অনেক গরিবীভাবে জীবনযাপন করে। বন্যা হলে প্রায় ডুবে যাচ্ছে, প্রায় সেই এলাকা মানুষ পানির কবলে চলে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই। সেখানে কি করছে? ধর্মের একটা সুশ্রী দিবার জন্য রাজ ফান্ড থেকে, যেটা সংবিধান বিরোধী, দেশের একজন সরকারের এটা কাজ নয়, রাজ্যের সিএমের এটা কাজ নয়, কিন্তু সে বিষয়ে কাজ দিয়ে একটা বিভাজনের রাজনীতি করতে চাইছে। যেভাবে কেন্দ্র সরকারও করছে, রাজ্য সরকারও সমানভাবে পাল্লা দিচ্ছে। আমি আগেও বলেছি, আজও বলছি, এই দুই সরকার টাকার ইপিট আর উপিট উভয়েরই মাথার টিকি বাঁধা আছে নাগপুরের দরবারে। মুন্নাফ খান ও আলী আফসার জানতে চাইছে যে আপনি কবে মালদায় আসছেন আর ক্যানিংয়ে কবে যাচ্ছেন? দেখুন, এটা তো সে খাতায় আছে প্রোগ্রামের বিষয়গুলো ভাই, আমি এই বিষয়ে খাতা না দেখলে বলতে পারবো না। তবে অবশ্যই আমার প্রোগ্রাম থাকলে আপনারা খবর পাবেন। আমার পিএবিএস এবং আমার এই যে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী যে পেজ এবং আমার যে নম্বর আছে, সেই নম্বরে কন্ট্যাক্ট করবেন। আমার যে পিএ আছে সে ফোন উঠাবে, অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবে। এগুলো খাতায় আছে, আমি ঠিক জানি না। উত্তরবঙ্গে কি ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আপনি কি সভা করবেন? দেখুন, সভা তো পুরো দেশ জুড়ে চলছে, সব জায়গাতেই সভা হওয়া দরকার। অবশ্যই আমার প্রোগ্রাম সব জায়গাতেই হবে, কিন্তু আমি আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ 9 বছর ধরে আমি সংগঠন চালাচ্ছি।
এবং দীর্ঘ 9-10 বছর ধরে আমি আন্দোলন করছি অকাপ বাঁচাও নিয়ে, এবং জল জঙ্গল সম্পদ প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের হয়ে আমি আওয়াজ তুলছি। আজও আমার বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নিচতলার যারা কর্মী আছে তাদেরকে দিয়ে ছোট ছোট করে প্রোগ্রাম করে সর্বধর্মের মানুষকে জাগাচ্ছি যে অকাপটা শুধু মুসলমানদের বিষয় নয়, একটা ধর্মীয় বিষয়। যেমন অকাপ যে আইনটা হয়েছে সংবিধান বিরোধী, তা আমার অমুসলিম ভাইদেরকেও সজাগ করা দরকার যে আপনাদেরও দেওবত্ব সম্পদ আছে। আমাদের যেমন অকাপ কমিটি, আপনাদের দেওবত্ব কমিটি, যেমন জল জঙ্গল আদিবাসীদের আগে জল জঙ্গল নিয়েছে, তারপরে অকাপ নিচ্ছে, কালকে আপনাদেরও নেবে। এই কাজ আমাদের ছেলেদের চলছে। অবশ্যই আমার উত্তরবঙ্গের যত মানবপ্রেমিক মানুষ আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে আমার ভালোবাসার মানুষ, অবশ্যই আপনারা প্রস্তুত থাকেন। আগামী দিন পুরো দেশ জুড়ে ততদিন পর্যন্ত আন্দোলন হবে। এই আন্দোলন তো আমি চালিয়ে আসছি, আগামীতেও চালাবো, যতদিন না এই অকাপ শুধু কালা কানুন বাতিল নয়, আমাদের আমরা পুনরায় সমস্ত সম্পদকে উদ্ধার করে আমরা যতক্ষণ না ফিরে পাচ্ছি, আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব তো বটে। 4 তারিখে আপনার ক্যানিং এ প্রোগ্রাম আছে, যারা প্রোগ্রামের উদ্যোক্তা তাদেরকে পুলিশে হ্যারেস করছে। দেখুন, পুলিশ আর পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাডার দুটো জিনিস আলাদা। পুলিশ এটা করছে আমি কখনো মানতে পারি না, কেন পুলিশ সংবিধানের ওপরে হাত রেখে শপথ নিয়েছে আমি সংবিধানেই মান্যতা দেবো। এরপরও যদি মনে হয় কোনো পুলিশ সংবিধান বহির্ভূত কাজ করছে, সেটা আমাদের জন্য তাহলে খুবই দেশের জন্য দুঃখজনক। তবে আমার বিশ্বাস প্রশাসন এরকম কাজ করবে বা কারো দালালি করবে, কারো চাটগাড়ি করবে, যারা উপযুক্ত মানে কোয়ালিফাই দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা করতে পারে না। তবে হ্যাঁ, প্রশাসনের ইউনিফর্মে পার্টি তার কিছু গুন্ডাকে ঢুকিয়ে দিয়েছে, তারা দলদাস হয়ে পার্টির কর্মীদের, পার্টির নেতাদের হুকুমের ইশারায় চলছে। এই বিষয়ে আমি একটাই কথা বলবো সাধারণ জনগণকে, আপনারা আরও সক্রিয় হন, আরও সংগঠিত হন। এখন যদি লড়াইয়ে নামি 2-5 জনের জান গেলেও হয়তো আমরা এই দেশের সংবিধান বিরোধী যে প্রশাসনের ইউনিফর্মে যে গুন্ডা ফিট করে যে কাজ চলছে এটাকে রুখতে পারবো। যদি আজকে এটা দেখে আমরা চুপ করে যাই, আগামী দিনটা কিন্তু আরও ভয়ানক দিন আসবে, আরও কঠিন দিন আসবে, যেদিন কিন্তু আমাদের রুকা কোনোভাবে সম্ভব হবে না। এবং যিনারা জলসা কমিটির মানুষ আছেন, আপনারা কোনো চিন্তা না করে, অন্যায় তো হবে, জুলুম হবে, আপনি হকের পক্ষে থাকবেন, আপনার উপর জুলুম হবে না এটা ভাবতে গেলে হবে না। কিন্তু এখন যে জুলুমটা হচ্ছে, এর থেকে ভয়ানক জুলুম কিন্তু অন্য অন্য জায়গাতে হচ্ছে। কাল কিন্তু আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাচ্চার উপরে আরও ভয়ানক হবে যদি আপনারা চুপ করে যান, পিছিয়ে যান। আপনারা আরও মজবুত হয়ে এগিয়ে যান। প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করুন, কেসের মাধ্যমে আমরা আইনের মাধ্যমে এর সমাধান আমরা বুঝে নেব ইনশাল্লাহ। আজকে রাজ্যের মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। পরীক্ষার্থীদের যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কি বলবেন? এবং দেখা যাচ্ছে আপনার বিধানসভা জাঙ্গিপাড়া এলাকারও একজন ছাত্রী সে 9ম স্থান অধিকার করেছে। হ্যাঁ, আমি শুনেছি, আমি খুবই খুশি। এটা আমাদের গর্ব যে আমাদের মায়ের যা যিনারা নারী, তিনারাও শিক্ষাতে অনেক এগিয়ে যাচ্ছে। প্রত্যেকেরই শিক্ষার দিকে এগিয়ে যাওয়া দরকার। প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা থাকবে। পাশাপাশি প্রত্যেককে আমি বলবো আরও এগিয়ে যান এবং ভালো আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এই দিকে যাবার চিন্তাভাবনা যাতে নিতে পারেন, এটা আমি আশা রাখবো। বিশেষ করে আজকে আমার দেশকে বাঁচাবার জন্য আমাদের নতুন প্রজন্মকে আমাদের শিক্ষার দিকে আরও এগিয়ে আসতে হবে। তবে দুঃখের বিষয়, আমাদের নতুন প্রজন্মের মেরুদণ্ডকে, আমাদের শিক্ষা ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য কি কেন্দ্র কি রাজ্য একসাথে সেটিংভাবে শিক্ষাকে ধ্বংস করে দিতে চাইছে, স্কুলগুলোকে বন্ধ করে দিতে চাইছে। এই যে শিক্ষক স্কুলে কম, এটা একটা শিক্ষাকে ধ্বংস করা একটা পরিকল্পনা। তাই যারা শিক্ষা প্রেমিক তেনাদের সবাইকে বলবো, শিক্ষায় যেমন এগিয়ে যেতে হবে, যাতে করে আমার দেশের নতুন প্রজন্ম শিক্ষা পায়, তার জন্য আপনাদের ঘরে এগিয়ে আসতে হবে, ভাবতে হবে। সাকলিন আহমেদ শেখ জানতে চাইছে, একজন আধ্যাত্মিক নেতা হিসাবে আপনি কিভাবে দেখেন যখন নির্দোষ মানুষ শুধু তাদের ধর্মের কারণে নির্যাতনের শিকার হন? দেখুন, এ বিষয়ে আমি একটাই কথা বলছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, তোমরা কারোর উপরে জুলুম করো না, বাড়াবাড়ি করো না, কিন্তু তোমাদেরকে মানে তোমরা নির্দোষ, তারপরও তোমাদের উপরে কেউ যদি জুলুম করতে আসে
তখন তোমরা নিজেদের জান রক্ষা করার জন্য তোমরা ডিফেন্সে নামো, সেটাকে প্রতিহত করো। তবে আজকে দুঃখের বিষয়, আমাদের চরম একটা ভুল হয়েছে, যেটা আমরা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতায় আগিয়ে যাই না। আমরা স্বাধীনতার পর থেকে সেই এক শ্রেণীর মানুষের পিছনে আমরা দাসত্ব স্বীকার করে তাদেরকেই পিছনে ঘুরে বেড়াচ্ছি, কখনো এই কালারে আসছে, কখনো ওই কালারে আসছে। তাই আমার মনে হয় এই জুলুম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আগামী দিন মুসলিম উম্মার উলামা হজরতদের ঘরে এবং অন্যান্য ধর্মের সর্বধর্মের শিক্ষিত সভ্য মানুষ, মানবপ্রেমিক মানুষ, বিশেষ করে আদিবাসী, দলিত, এসসি, এসটি, মুসলিম সমাজ, মতুয়া সমাজ এবং আরও রাজ্যে, অন্যান্য রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া সমাজ যেভাবে বঞ্চিত হয়ে আসছে ৭৭ বছর ধরে, এই অংশটাকে এখন সংগঠিত হয়ে আগামী দিন আমাদেরকে রাজ পাওয়ারের লক্ষ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় আগিয়ে আসতে হবে। তবে এটা আমাদের সমাধান হবে। অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে, যেমন পাশাপাশি আমাদেরকে চেষ্টাও করতে হবে সমাধানের জন্য। তো গতকাল দেখা গেল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা ও দিলীপ ঘোষ বৈঠক, কি বলবেন? দেখুন, এ বিষয়ে কি বলবো, দুজনায় একই তো, এক জায়গায় বসে তো সমস্যা কি আছে? দুজনায় একই গ্রুপের, একই দলের, একটা রঞ্জি ট্রফি আর একটা হচ্ছে কি বলে দেশের জাতীয় টিম। দুটোই একই ব্যাপার, দুটোরই মাথা নাগপুরেতে বাঁধা আছে। দুজনায় একই লাইনের মানুষ, দুজনের চিন্তাভাবনা একই। বেকারত্ব বাড়াও, গরিবি বাড়াও, দেশকে ধ্বংস করো, সমাজকে ধ্বংস করো, শিক্ষাকে ধ্বংস করো, বিশেষ করে ইসলাম সমাজকে ক্ষতি করো। অতএব তারা দুজন এক জায়গায় বসেছে, এ নিয়ে আমি কি আর বলতে পারি? আমি একটাই কথা বলবো, এগুলো দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত, মানুষের ভাবা উচিত যে আমরা কাদের হয়ে কাদের বিরুদ্ধে লড়ি আর কাদের হয়ে কাদেরকে শেষ করছি। কিছুদিন আগে আমডাঙ্গায় একটা ভুলপাক ইসলামকে নিয়ে একজন কটূক্তি করেছিল, তাকে অ্যারেস্ট করেনি মুসলিম সমাজের লোকজন। এটা নিয়ে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করে, লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তাকে চাপের মুখে পড়ে অ্যারেস্ট করলেও পরবর্তীতে এমন সেকশন দেয়, পরের দিনে জামিন পেয়ে যায়। এখন দেখা যাচ্ছে যাদের উপরে লাঠিচার্জ করেছিল তাদের কি আবার কেস দিয়ে অ্যারেস্ট করছে। পুলিশটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকার কি হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে? হজরত মোহাম্মদ সাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে রাজ্য সরকার ধ্বংস করছে, মাদ্রাসাদের কোরআন তুলে দিয়েছে। অতএব তার পুলিশ হজরত মোহাম্মদ সাল্লামের পক্ষে কেউ কথা বলবে বা হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলবে, তাকে অ্যারেস্ট করবে, এ স্বপ্ন দেখা তো ভুল। অতএব প্রশাসন কেন অ্যারেস্ট করবে? প্রশাসনকে রাজ্য সরকারের হুকুম মেনে চলতে হবে, না হয় প্রশাসন বিভিন্নভাবে চাপে পড়ে যাবে। অতএব সব কিছুর মূলে ভাই আমি যেটা মনে করি আমাদের নিজেদের দোষ। আমরা সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। আমরা 33% 2011 মুসলমান, সেন্সার অনুযায়ী আজকে ক% আমি জানি না। গত 21-এ 28% মুসলমানের বেশি রাজ্য সরকারকে ভোট দিয়েছে। সেই 28% মুসলমান এবং পৃথিবীর প্রত্যেকটা মানবপ্রেমী মানুষ হজরত মুহাম্মদ সাল্লামকে সম্মান করে, সেই অমুসলিম হলেও শ্রদ্ধা সম্মান করে। বিশেষ করে আমরা যারা মানি, আজকে বাংলার 33% ধরেই চলছি, তাদের মধ্যে থেকে 28% মুসলমান টিএমসিকে ভোট দিয়েছে। এই 28% মুসলমানেরও ধর্ম নেতা এবং সামাজিক নেতা, সর্বদিক দিয়ে তিনি নেতা। তিনি মানুষকে জাহিলিয়াত থেকে বাঁচাবার জন্য এসেছেন। তিনি স্রষ্টার পক্ষ থেকে আখেরি মেসেঞ্জার। যেমন আরও মহামনীষীরা এসছেন, তাদেরকে আমরা সম্মান করি। তো যাই হোক, তিনার বিষয়ে কথা বলেছে, এ বিষয়ে রাজ্য সরকারের তো উচিত প্রশাসনকে দিয়ে ওই মানবরূপী পশুটা যে সমাজের শান্তিকে বিঘ্ন করছে তাকে অ্যারেস্ট করা দরকার, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। কিন্তু দেবে না। কেন দেবে না? 28% মুসলমান, তার কাছে হজরত মোহাম্মদ সাল্লামের থেকেও রাজ্য সরকার প্রিয়। রাজ্য সরকার খুব ভালোভাবে বুঝতে পেরেছে এই 28% মুসলমান এরা 500,000 টাকার দালাল আমার কাছে ভিক্ষা দিলে দেখা আমাকে কিনে নেবে। তাই এই মনোভাব নিয়ে তাকে না ধরে উপরন্ত মুসলমান যারা, তারা ধর্মপ্রাণ, নিজের নবীর জন্যে কষ্ট হয়েছে, নিরীহ মুসলমান আন্দোলন করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে।
জুলুম করেছে, আগামী দিন তাদেরকে নিরীহভাবে কেস করবে। খুব ভালোভাবে এই বিষয়টা আমি একটা কথা বলছি, শোনেন। এটা একটা পরিকল্পনার নাটক চলছে। কি নাটক? মুসলমানদের ঘরে মিথ্যা মামলায় জড়াও। কেন জড়াও? এই মামলায় জড়ালে ওদের আর্থিক কাঠামোটা আস্তে ধ্বংস হবে। কোটি কোটি মুসলমানকে কেস দাও, তাহলে পুরো দেশ জুড়ে, তাহলে আর্থিক দিক দিয়ে ধ্বংস হবে। দ্বিতীয় নম্বর কথা, যে মুসলমানটাকে কেস দেবে তাকে একটা কেসের ভয় থাকবে, তাকে প্রশাসন দিয়ে এমনভাবে পেটো যাতে করে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, আগামী দিন কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন সে সামনে না গিয়ে আসে। 4 নম্বর কথা, সে ধর্ম থেকে যেন আস্তে আস্তে পিছিয়ে যায়, ধর্মের ওপর যে দরদ টান এটা যেন কমে যায়। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি 28 আর 33-এর বিভাজনে যাচ্ছি না, কমসে কম ভুল হওয়ার পরও মানুষের শিক্ষা নেওয়া দরকার। যদি সামান্যটুকু মনুষ্যত্ব থাকে, এই সরকারের হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যে কার্টুন তৈরি করেছে তাকে অ্যারেস্ট না করে নিরীহ মুসলমানগুলোর উপরে প্রশাসন দিয়ে মারল, এবং তাকে কি বলে এখন নতুন করে যারা আন্দোলন করেছিল তাদেরকে কেস দিয়ে তোলার যে মুসলিম বিদ্বেষী সরকারের যে মনোভাব দেখাচ্ছে, অঙ্গীকার করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিন এ সরকারকে আমাদেরকে জবাব দিতে হবে। আর জবাব দিয়ে অন্য কারো দালালি করলে হবে না, নিজেদের ঘরে কি বলে রাজনীতির পাওয়ারের প্রতিযোগিতায় আসতে হবে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছে, সংখ্যা অনুপাতে ভাগিদারি। আমরা 33 হোক, 30 হোক আর 10 হোক, সংখ্যা অনুপাতে আমাদের এমএলএ থাকবে, এমপি থাকবে, রাজ পাওয়ার থাকবে, রাজনীতির দল থাকবে, তবে আমরা আগামী দিন কামিয়াবি হব। না হয় আগামী দিন আরও ঘটবে, ইচ্ছা করে করা হবে। একজন দুজনকে দিয়ে বলবে যে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে যদি খুব চাপাচাপি হয় তুলে নিয়ে যাব, হালকা কেস দেবো, জামিন নিয়ে চলে আসবে, তোমাকে অনেক পুরস্কৃত করা হবে, তোমাকে অনেক সম্মানিত করা হবে। কিন্তু তুমি এই কথাটা বলো, আর যখনই বলবে আমরা স্বাভাবিক প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন যখন অবহেলা করবে, আমডাঙ্গায় যেটা ঘটনা আমি তো নিজে শুনেছি, প্রশাসনের কাছে প্রথম পাবলিক গেছে, প্রশাসন সেখানে গুরুত্ব দেয়নি। প্রশাসন গুরুত্ব যখন দেয়নি তখন পাবলিক রাস্তায় নেমেছে আন্দোলনে। পাবলিকের আন্দোলনে প্রশাসন শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের জন্য গেছে। এবারে এই জায়গায় প্রশাসনকে দোষারোপ করি কিভাবে? প্রশাসন তো হুকুমের গোলাম। গভর্নমেন্ট যদি বলে তুই যাবি না, তোকে আমি ডিমোশন করে দেবো, তোকে আমি জঙ্গলমহলে পাঠাবো, তোকে আমি বিভিন্নভাবে মানসিক টর্চার করব, তাহলে প্রশাসন কি করবে? তাই আমরা পাবলিক, বিশেষ করে 28%, 33% আমরা মুসলমান, আমাদের শিক্ষা নেওয়া দরকার। কবে যে আমরা এই থেকে শিক্ষা পাবো আল্লাহ ভালো জানে। যদি আমাদের কপালে শিক্ষা না থাকে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান দেখার পরও যে মুসলমান এই জালিম ইসলাম বিরোধী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী সরকার, এই সরকারের দালালি করবে, তাদের ধ্বংস হওয়াটাই দরকার আমি মনে করি। বাংলার পরিযায়ী শ্রমিকদের অন্যান্য রাজ্যে ব্যাপক হারে অত্যাচার হচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীরব। হবে তো বাংলার মুখ্যমন্ত্রী তো বিজেপির সঙ্গে সেটিংয়ে আছে। এটা তো একটা বিভাজন। শোনেন, বাঙালিদের ওপরে এমনি সবার একটা রাগ আছে, বাংলা ভাষাভাষীর ওপরে। ইতিহাস বলছে বাংলায় অনেক সময় অনেক বাইরের অন্য রাজ্য থেকে অনেক এসে হামলা করেছে, মারাঠা থেকে শুরু করে অনেক হামলা করেছে। অতএব বাঙালিদের ওপরে একটা আক্রোশ আছে। বাঙালিদের উপরে আক্রোশের কারণটা কি? অনেক জায়গার লোকই স্বাধীনতার জন্য অবদান আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলা যে সন্তান দিয়েছিল স্বাধীনতার জন্য, নেতাজি থেকে শুরু করে তিতুমি হাফেজ তিতুমির থেকে শুরু করে XYZ, এভাবে অন্য কোনো রাজ্য কিন্তু সেই সন্তান দিতে পারে না কি বলে স্বাধীনতার আন্দোলনে। তাই ইংরেজদের একটা বিশাল রাগ। আজকেও দেশ জুড়ে যেভাবে চলছে, কোন অঙ্গে এরা ইংরেজদের সেই অনুসরণ করে চলেনে বলেন তো? তাহলে সেই জায়গায় বাঙালিদের ওপরে একটা রাগ, আর মুসলমানের ওপরে তো রাগ হওয়াটা স্বাভাবিক। কেন? মুসলমানের কোনো গার্জেন নেই না, মুসলমানের MLA আছে, MP আছে। আচ্ছা আপনারা বলুন, পাঞ্জাবি ভাইয়েরা কত অংশ, তাদের একটা মুখ্যমন্ত্রী আছে। খ্রিস্টান ভাইয়েরা কত অংশ, তাদের মুখ্যমন্ত্রী রয়েছে, সবার রয়েছে। আজকে যারা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে মুসলিম, তারা আজকে 77 বছর ধরে দালালি ছাড়া আর কি করেছে? আমাদের মাথার উপরে অনেক বড় বড় সব কমিটি, বড় বড় সব দল বসে আছে। এরা সারা জীবন দালালি ছাড়া কি করতে পেরেছে? এরা কটা মুখ্যমন্ত্রী, কটা MLA, কটা MP বানাতে পেরেছে? আজকে তার জন্য আমাদের গার্জেন না থাকার জন্য
আজকে আমাদেরকে কুকুরের মতো যে যেখানে পাচ্ছে মারছে। এতিম সন্তানকে যেমন সবাই মিলে মারে, কেন এর গার্জেন নেই? আমরা মুসলমান, আমাদের কোনো নেতা নেই, এমপি নেই, এমএলএ নেই, কেউ নেই, যে খুশি আমাদেরকে পিটিয়ে যাচ্ছে। আগামী দিন তো আরো ভয়ানক হবে। আমার যারা পর্যায়ী শ্রমিক ভাই আছেন, বিভিন্ন রাজ্যে আছেন, কি বলতে পারি, আপনাদের সরকার এই পশ্চিম বাংলায় কাজ দেয়নি, কাজের জন্য বাইরে গেছেন। করোনার সময় বলেছিল করোনা এক্সপ্রেস আসছে, বাইরে থেকে এসেছিলেন, কত অপমান হয়েছে। তারপরেও যদি সেই অপমান সহ্য করার পরে একে যদি আবার আপনারা ভোট দিয়ে ক্ষমতায় রাখেন, তাহলে আজকের এই দুর্দশা ভোগ করাটা এটা আপনাদের পাওনা, এটা আপনাদের পাওনা। যদি মনে হয় যে পাওনা থেকে শিক্ষা পাওয়া দরকার, তাহলে শিক্ষা অর্জন করুন, না আগামী দিন আরো ভয়ানক পাওনা আসছে। আর এটাও মনে রাখবেন, আমাদের বাংলাতেও এক ধরনের লোক আছে যারা সুশ্রুতি দেয় মাঝে মাঝে যে অবাঙালিদের রাখা যাবে না, অন্য রাজ্য থেকে আনা যাবে না। এ সব সেটিং, এই সব কিছু মিলিয়ে একটাই লক্ষ্য, ভারতীয় গরিবদের ঘরে শেষ করো। আমি একটু হয়তো কষ্টের জোরে বলে ফেলছি, আমার যারা ভালোবাসার মানুষ সামনে দেখছেন শুনছেন, খারাপ লিলে আমাকে ক্ষমার নজরে দেখবেন। বড় ব্যথা নিয়ে বলছি ভাই, বড় ব্যথা। মানুষ যদি মানুষকে ভালো না বাসে, তাহলে সে মানুষ সুরাতেরা জানোয়ার পশু ছাড়ার কি? সে কোন ধর্ম টর্ম মাঝাব টাঝাব কোন ভাষাও আমার দেখার দরকার নেই, মানুষ তো নাকি। মানুষ যদি মানুষের না হয়, তাহলে সে মানুষ আবার কিসের? আমি মনে করি সে মানবরূপী একটা দুপায় পশু ছাড়া কিছু নয়। অতএব এই ভাই একটু ইমোশনাল, মানে কষ্ট দেখলে, জুলুম দেখলে একটু বলে ফেলি, মানে হয়ে যায় আমার আবেগে। আমি ক্ষমা চাইছি, কেউ খারাপ নেবেন না। বাংলার একজন সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ সেকুলার দেশ থেকে চলে যেতে বলছে, কি বলবেন? এটা একটা সংবিধানের অংশ হচ্ছে সেকুলার। নিশ্চয়ই জানেন ময়ূক জিনার কথা বলছেন, উনি RTV-র একটা সঞ্চালক সম্ভবত। আর RTV সম্পূর্ণ বিজেপির পক্ষে একটা পক্ষপাতিত্ব করছে, যেটা মিডিয়াদের জন্য বা মিডিয়া সমাজের জন্য বা সাধারণ মানুষের জন্য দুর্ভাগ্য। মিডিয়া তো নিরপেক্ষ থাকবে, যেমন প্রশাসন এখন পক্ষপাতিত্ব চালাচ্ছে, মিডিয়াও পক্ষপাতিত্ব চালাচ্ছে। তাই ঠিক তেমনই এই কি নাম বললেন যেন, ময়ূক নাকি, ময়ূক রঞ্জন ঘোষ, এ ভদ্রলোক এ বিজেপির পুরো পক্ষপাতিত্ব করে। এবারে এই যে সেকুলার কথাটা সংবিধানে, অটল বিহারী বাজপেয়ী সে আমার দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, তিনিও বলেছেন সেকুলার ছিল, সেকুলার আছে, সেকুলার থাকবে, এরকম একটা কিছু XYZ কথা বলেছিলেন। তো সেই জায়গাতে সেই কথাতে, ময়ূকের কথাতে, তাহলে অটল বিহারী বাজপেয়ীও তো ভুল করছে, তাহলে তাদেরই দলের পুরাতন। এখন ব্যাপার হচ্ছে এদের হাতে ক্ষমতা, এরাদের লক্ষ্য দেশকে শেষ করব। নাই সংবিধান বিরোধী একটা কথা সেকুলারের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। রাজ্য সরকার অ্যারেস্ট করবে, কারণ রাজ্য সরকারও মূলত কিন্তু সেই বিজেপিরই লোক, বিজেপির লোক না, বিজেপি সে একটা শুধুমাত্র বামকে সরিয়ে বিজেপির রাস্তা করার জন্য যে কাজটা করছে, সে কাজটা এই রাজ্য সরকারকে দিয়ে করাচ্ছে। আমরা যদি দিল্লির দিকে তাকাই, দিল্লিতে কংগ্রেসকে সরাতে পারছিল না, কেন্দ্র কি করলো, বিজেপি কি করলো, ওখানে কংগ্রেসকে সরাবার জন্য একটা নাটক তৈরি করে কেজরিওয়ালকে বসিয়ে দিল। কেজরিওয়াল এখন পুরো গায়েব, চলে এলো আবার বিজেপি। ঠিক তেমনই পশ্চিম বাংলা থেকে বামকে কোনোভাবে সরাতে পারছিল না। সেই বামকে সরাবে কি করে? একটা সেকুলার মুখ দরকার। এই চলে এলেন আমাদের ঘুমটা টুমটা দিয়ে, আর আমরা হুজুর মানুষ, আহা, আমাদেরকে যদি একটু কলমা টলমা পড়ে ফেলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দেয়, আমরা মনে করি আমাদের সব পাওনা হয়ে গেছে। মাথা মোটা ধ্বংস তো এই একদল মোল্লা মুলি সাহেবদের জন্য আমার জাত ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কম ধ্বংস হয়ে যাচ্ছে। এরা দালালি ছাড়া দ্বিতীয় কিছু করেনি। মনে পড়ছে কোন এক মসজিদের ইমাম দাড়ি লাল করে মাথায় হাত দিয়ে বলেছিল, মমতার মতো প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা করে মেয়ে হয়। হ্যাঁ, তুই ইমাম, তুই তো দালাল একটা। এই রকম যারা দালালদের জন্য আজকে আমার কম ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ভাই আমার ভাষা একটু করা হয়ে যায়, কি করব এখন, মানে একেবারে কমকে শেষ করে ফেলছে। কিভাবে খুন করছে মুসলমানগুলোকে আমার দেশে, কুপিয়ে কুপিয়ে মারছে, সব ভিডিও হচ্ছে, কাউকে অ্যারেস্ট করছে দেখছেন, কাউকে ধরা হচ্ছে দেখছেন। এখানে তো বোঝাই যাচ্ছে মুসলিম হত্যা, গণহত্যা হবে ভারতে, আরো হবে, আরো হবে। এ মুসলমান যদি মনে করে দিদি বাঁচাবে, দাদা বাঁচাবে, কেউ বাঁচাবে না, সব বেটা আমাদেরকে কাটবে। সবাই উঠে পড়ে লেগেছে, সব সেকুলার সেজে বসে আছে, সময়ের অপেক্ষা।
না হয় এই যে একটু আগে বললেন না দীঘাতে মন্দির উদ্বোধন করার দিনে কি বলেছিল, ওই দিন গোশ কি বলে মাছ মাংস না কি কোনো সব বন্ধ থাকবে 3 দিন। কেন? এটা কিসের গণতন্ত্র? কে কি খাবে কে কি, এ তো সেই বিজেপির হাওয়া। এই জন্য বললাম না, সব মাথা ওপরে বাঁধা রয়েছে। তো যাক, সেই জায়গায় আমাদেরকে আরও অন্যায় আমাদের উপরে হবে, এর জন্য আমরাও দোষী, আমাদেরই পাওনা আমরা ভোগ করছি। মাদ্রাসা যে ফাজিল ছিল, রেজাল্টে যে ফাজিল লেখা থাকতো সেটা না দিয়ে এখন এইচএস লেখা হচ্ছে। আসামে একটা বিজেপি সরকার আছে, সে তো চাইছে, বলেছিল না যে আমরা মৌলবি চাই না, আমরা কি কম্পিউটার না কি চাইলাম বলেছিল। কিন্তু ও সরকার জানে না ওই আসামে যে আছে পড়াশোনা কতদূর করেছে জানি না, আমার মনে হচ্ছে তো খুব একটা বেশি পড়েনি। কেন, পুরো আমার দেশকে শক্তিশালী করেছে যে এপিজে আব্দুল কালাম সাহেব, তিনি মৌলবি মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে। অতএব মাদ্রাসাতেই সব কিছু শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে আধুনিকরণ করা হয়। কিন্তু মাদ্রাসা নামটা অ্যালার্জি আছে, মাদ্রাসা নামটা একটা কেমন যেন মুসলমান, তো এর জন্য এটাকে তুলে দিতে হবে। নিশ্চয়ই আমাদের বামফ্রন্টের আমলে রাজ্য সরকার কি বলেছিল, আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, আলিয়ার ছেলে আমরা সব যারা ছিল আমরা খুশি হয়ে গেলাম। আমরা বলতে আমি নয়, বুঝাতে চাইছি। তো যাই হোক, মোল্লারা খুশি হয়ে গেলাম, আলিয়া মাদ্রাসা। আরে মাদ্রাসা আর ইউনিভার্সিটি কখনো এক আসতে পারে না। মাদ্রাসা লেভেলটা হচ্ছে কলেজ, জামিয়া লেভেলটা হচ্ছে ইউনিভার্সিটি। তো কলেজ ইউনিভার্সিটি এক ফ্রেমে আসতে পারে না, কিন্তু মোল্লারা খুশি হয়ে গেল। আর মমতা ব্যানার্জিও জানে এ মোল্লাদেরকে টোপ দিতা খুব সুবিধা, এরা বড় বোকা, এদের সামনে ঘুমটা সেজে যাও, আমার ঘুমটা দেখেই আমাকে বিশ্বাস করলে আমি কি বলছি শোনার সময় থাকবে না। ঠিক তেমনই মাদ্রাসা কথাটাকে তুলে দিয়েছে। তো মাদ্রাসা কথাটা মুসলমানদের সঙ্গে এটা জড়িয়ে আছে ইসলামের সঙ্গে, তো এই জন্যে ভারতবর্ষে ইসলামের ঐতিহ্যকে, ইসলামের স্মৃতিগুলোকেই মুছতে চাইছে। এই যে ওয়াকাফ আইন, ইসলামের স্মৃতিকে মুছে দাও। অতএব ভারতবর্ষকে ইসলামের কিছু নিশানা যেন না থাকে, এই লক্ষ্যে কম্পিটিশনে কেন্দ্র সরকার রাজ্য সরকার সমানভাবে কাজ করে যাচ্ছে। সময়ের দাবি বলছে আপনি তো এতিমদের ভালোবাসেন, মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম মোহাম্মদ সেলিম মাধ্যমিকে আজকে রাজ্যের 4র্থ হয়েছে, কি বলবেন এ বিষয়ে? আমি এ বিষয়ে আমার ভাইকে শুভেচ্ছা জানাবো, এবং মা বাবা অবশ্যই আমাদের প্রয়োজন, তাদের মতো আপন, তাদের মতো প্রিয় এই জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না। তবে আমার ওই ভাইকে বলবো, সৃষ্টিকর্তা আপনার সাথে আছে, আপনি নিজেকে কখনো কেউ পাশে নাই ভাববেন না। আজকে আপনি 4র্থ হয়েছেন মাধ্যমিকে, আপনাকে আগামী দিন আরও এগিয়ে যেতে হবে। তার জন্যে স্বাভাবিক বয়স হিসাবে আমি আপনার থেকে বড় দাদা যদি আমাকে মনে করেন, আপনার পড়াশোনার ব্যাপারে সার্বিক সহযোগিতা, মানে সহযোগিতা বলতে সার্বিকভাবে ভাই হিসাবে, দাদা হিসাবে আপনার পাশে আমি দাঁড়াতে ইচ্ছা পোষণ করছি। অনেকে আপনাকে সালাম জানিয়েছেন এবং শরীর সুস্থ থাকার জন্য দোয়া করছেন। সকলকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সুস্থতা কামনা করি। আমি আরও একবার বলছি, আমি খুব দুঃখের সাথে বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জানের থেকে বেশি দামি জিনিস। অতএব রাজ্যে কেন্দ্রে যে সরকার আছে, এরা সাজিয়ে কিছু ছেলেকে দ্বারা এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ইসলামলে মাঝে মাঝে নোংরা কার্টুন, নোংরা কথা ছড়াবে। উদ্দেশ্য একটা, যাতে করে আমরা ধর্মপ্রাণ মুসলমান ইনসাফের জন্য রাস্তায় নামবো। সেই ইনসাফের রাস্তায় নেবে যখন আন্দোলন করব, সেই আন্দোলন যারা করবে তাদেরকে কেস দিয়ে মুসলমানদের ঘরে মেরুদণ্ড ভেঙে দাও, মুসলমানদের ঘরে পেটো, মুসলমানদের ঘরে ভয় দেখাও, এই একটা নাটক কেন্দ্র রাজ্য সরকার করছে। পাশাপাশি এটাও বলবো, আপনারা এর সমাধানের জন্য রাস্তায় নামবেন না আগামী দিন থেকে। যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন দিন ইসলামের বিরুদ্ধে কিছু রকম প্রোটেস্ট করে, আপনারা ওই সকল আলেম উলামা ইমামদের কাছে যাবেন যারা রাজ্য সরকারের পাশে ফটো তোলে, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন এর সমাধান ইমিডিয়েটলি করেন। যদি না করে তাদের বিরুদ্ধে আন্দোলন করুন, তাদেরকে ধরুন। তারা রাজ্য সরকারের দালালি করছে, রাজ্য সরকারের দালালি করে এর বিনিময় নিয়ে আজকে জাতিকে তারা ধ্বংস করছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট,
আপনারা আইনের দ্বারস্থ হন। এই আইনের দ্বারস্থর জন্য অবশ্যই আমি আপনাদেরকে ওপেনভাবে বলছি, আমার ভাই নওশাদ সিদ্দিকীর কাছে আসবেন। সে যদি আপনাদের কথা না শোনে আমার কাছে আসবেন, ওকে নিয়ে আপনাদের সাথে বসিয়ে কাজ করাবো। তবে আমি বলতে পারি আমার ভাই আপনাদের কথা শুনবে, শুনবে না তা নয়, শুনবে, কিন্তু তারপরও বিকল্প অপশান হিসাবে রাখলাম। তো যাই হোক, এই দুটো ছাড়া তৃতীয় কোনো রাস্তায় যাবেন না। আমার কথা শুনে অনেক মুসলমান বলবে, এ কিরকম মুসলমান রে, নবীর ওপরে বিরুদ্ধে কথা যে আন্দোলন করবে না, ওরা হচ্ছে মুনাফেক, ওরা আপনাকে নাবাতে চাইছে, ওরা রাজ্য সরকারের চামচা, নাবিয়ে দিয়ে আপনাকে বিভিন্ন কেসে জড়িয়ে শেষ করে দিতে চাইছে। তাহলে সমাধান কি? এর সমাধান হলো রাজ পাওয়ার তৈরি করুন, এমন পাওয়ার তৈরি করুন, আগামী দিন আইন তৈরি করতে হবে। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, কোনো ধর্মের ধর্মগুরু মহানায়ক যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা কোনো রকম কটূক্তি করবে, একটাই শাস্তি, যাবজ্জীবন জেল। আইন করুন, সে আইন করার মতো সরকার তৈরি করুন, আগামী দিন এটাকে প্রজেক্টে রাখুন। যে সরকার কথা দেবে, ধর্ম কেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষটা দেশ, এদেশে ধর্মের বিভাজন দিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছে। এখানে আমি আর একটা কথা বলবো, আপনারা জানেন কি জানি না, কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে জানেন বনগাঁতে? বনগাঁয় কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে জানেন? আপনারা তো এই প্রশ্ন কেউ করলেন না। বনগাঁয় একটা এয়ারপোর্টে দুটো ছেলে পাকিস্তানের পতাকা বাঁধছে, যে পতাকায় লেখা আছে পাকিস্তান জিন্দাবাদ, ভারতবর্ষ মুর্দাবাদ। যেটাই কথাটা বলা আমার জন্য খুবই দুঃখজনক, কারণ আমি হলাম, আমার দেশ মুর্দাবাদ, এটা আমার জন্য দুঃখজনক, কেন আমার দেশ জিন্দাবাদ, কেন এই দেশের আমি নাগরিক। কিন্তু দুজন পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে, তাতে এই কথা লেখা আছে। স্বাভাবিক এ দুজন মুসলমান হওয়ার কথা সবাই ভাববে, কিন্তু না, দুর্ভাগ্যের বিষয় এ দুজন হলো ইসলাম ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নয়, সম্ভবত হিন্দু ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক তাদের থাকতে পারে। এরা হচ্ছে অমুসলিম, তারা কোন ধর্মের আমি জানি না, অমুসলিম। তো সেই জায়গাতে তাদেরকে হাতে নাতে ধরা হলো, এসটিএফ এবং এসপি সে বিষয়ে একটা বাইটও দিল, তাদেরকে অ্যারেস্ট করা হলো। কিন্তু দুঃখের বিষয়, গতকাল অ্যারেস্ট, আজকে তারা জামিন পাচ্ছে, ফুলের মালা পরে ঘুরছে। এখনো কি মুসলমান বুঝবেন না যে আপনাদেরকে মেরে ফেলার প্ল্যান হয়ে গেছে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তো দালাল বলেছিলেন আপনারা না? এখনো কি আপনারা জাগবেন না? ঠিক আছে, আমাকে গাল দিয়ে শকিয়েছে, দিয়েছেন, দেন। আপনার ঘরের এই ছোট বাচ্চাটার জন্য জাগবেন না? আপনার ঘরের এই মা বোনটার ইজ্জতকে বাঁচাবার জন্য জাগবেন না? আমি জাগার মানে এটা নয় যে ওই সন্ত্রাসদের মতো আপনিও রাস্তায় নেবে যে নিরীহ মানুষকে মানে, এটা বলছি না। রাজ পাওয়ার তৈরি করুন, প্রশাসনিক ক্ষমতা ছাড়া কখনো হয় না। আর যদি মমতাকে আপন মনে করেন, ওকে আপন মনে করেন, তাকে আপন মনে করেন, তাহলে আপনারা যেভাবে ঠকছেন, আগামী দিন কিন্তু ঠকলে আর বাঁচার উপায় নেই। মনে রাখবেন এই কথাটা, দুজন পাকিস্তানের পতাকা আমার দেশের বাঁধছে এবং তাদের লেখা আছে ভারতবর্ষ মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তাদেরকে ধরলো, ধরার পরও তাদেরকে জামিন করলো। তাহলে কোনো এক জায়গায় পালগুয়েতে যে হামলা হলো, এই হামলা কারা করলো? এই হামলার পরে পুরো দেশ জুড়ে মুসলমান উচ্ছেদের যে ষড়যন্ত্র শুরু হলো, এই হামলা কারা করলো? একটা প্রশ্ন কি থাকে না? এটা বুঝবেন না? আজকে কোনো মুসলমান জীবনে কোনো দিন বলতে পারে না, ভারতের বর্ষের কোনো মুসলমান ভারতের আবহাওয়ায়, ভারতের নুন খেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে না। সে তাহলে ইসলাম বিদ্বেষী, সে ইসলামের দুশ্মন, সে ইসলামে আদর্শ দেয় না আমাদেরকে। কিন্তু আজকে গাদ্দারগুলো কি করছে দেখছেন না? কিন্তু তারপরও প্রশাসন তারা ধরা পড়বে, তারা জামিন হবে, কোর্টের মধ্যেও তাদের মানুষ রয়েছে, সব জায়গায় তারা রয়েছে। অতএব এখনো যদি আমাদের উলামারা, ইমামরা না জাগেন, তাহলে আমি আজকে বলতে বাধ্যই হলাম, আপনার মসজিদের মধ্যে ঢুকে আপনাদেরকে শেষ করে দেওয়া হবে, কিচ্ছু করতে পারবেন না। আমি জানি না আমার এই বক্তব্যে কি আমাকে কোন নজরে লিখছেন, হয়তো তলায় আবার দেখতে পাবো দালাল, আব্বাস সিদ্দিকী দালাল। কার দালাল? বিজেপির দালাল। কিছুদিন পরে শুনবো, কখনো শুনি টিএমসির দালাল, কখনো শুনি বামের দালাল। আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। তবে মানুষকে বাঁচাবার, মানুষকে সঠিক পথ দেখাবার ইসলাম হুকুম দিয়েছে। আমি বললাম দায়িত্ব নিয়ে, তবে একটু জোরে জোরে কথা বলেছি, আমি আরও একবার ক্ষমা চাইছি।
খারাপ নেবেন না। কেন? আমি খুব ব্যথালে বলে ফেলছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।